স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিপিবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দুজনকে স্বাগত জানাই, ধন্যবাদ। শুরুতেই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। রুহিন হোসেন প্রিন্সকে দিয়ে শুরু করতে চাই। নতুন সরকারের যাত্রা শুরু হলো আজকেই, নতুন সংসদ সদস্য এবং সরকার শপথ নিল কিছুক্ষণ আগে। সার্বিক দিক বিবেচনায় কেমন মনে হচ্ছে এই মন্ত্রিসভা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সাইদ ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আসলে একটু ছোট্ট পেছনে না ফিরে বলাটা একটু ঠিক হয় না, কারণ আমরা তো একটা বিশেষ মুহূর্তের মধ্যে আছি। বিশেষ সময়, বিশেষ নির্বাচন, বিশেষ ঘটনা, বিশেষ মন্ত্রিসভা আমার বিবেচনায়। তাই তা আমি আস্তে আস্তে মনে হচ্ছিল, কারণ প্রতিটি ঘটনায় যখন দেখছি, সবটা তো এখন আমরা ভালো করে জানি না, একটু আমার একটা এক্সপ্রেশন এরকম মনে হচ্ছিল যে একটা অন্তর্বর্তী সরকার। আমরা কিন্তু বলতাম অন্তর্বর্তীকালীন, ওরা কিন্তু কালীন শব্দটা বলতো না, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকার যতদিন পারে এরকম, কিন্তু আমরা কালীনটা জোর দিতাম যে ভাই একটা টাইম পিরিয়ড করেন। তা যাই হোক, আমার কাছে এখন মনে হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার ছিল, ওরা কালীনটা বলে না, একটা অন্তর্বর্তী নির্বাচনের মতোই যেন মনে হচ্ছে, কারণ সর্বশেষ নির্বাচনের নানা ঘটনা। মন্ত্রিসভাটাও এরকম হচ্ছে কিনা, এটা একটা প্রাইমারি এক্সপ্রেশন বললাম। তো যাই হোক, আমি ওইটার মধ্যে থাকতে চাই না। আমি চাই এইটাই, কারণ আমরা কিন্তু সর্বশেষ বলেছিলাম আমরা গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেইটার পরে দাঁড়ায় যে সরকার অন্তর্বর্তীকালীন ছিল, সেটা মোটেই পূরণ করতে পারেনি। বরঞ্চ দিন দিন এমন নতুন সংকট করছিল, মানুষ নতুন করে যে একটা হাঁপ ছেড়ে বাঁচতে চাই, একটা ভোট হোক, কোনোভাবে একটা আমরা বাঁচি। তা সেইটার একটা ভোট হলো, ভোট নিয়ে নানা কথাবার্তা আছে, সেটা পরে নিশ্চয়ই কথা বলা যাবে। কিন্তু আমরা যেটা বলেছিলাম, ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটার কাজটা শুরু করতে চাই। আমার বিবেচনায় সেটা হলো, আমি ধরতে চাই। এমনকি যে মন্ত্রিসভা হলো, এটা বিএনপির দায়িত্ব। তারা বলেছিল তাদের সমমনাদের নিয়ে করবে, দেখলাম সম্ভবত 3 জন তাদেরই সাথে নির্বাচন করেছে, তাদেরকে নিয়ে করেছে। এইখানে দেখার ব্যাপার, যেমন সবটা ভালো করে না দেখতে পারলেও দেখা গেল একজনকে 3-4টা মন্ত্রিসভায় দিয়েছে। তাতে অনেক সময় মনে হচ্ছে আসলেই কি এটা দীর্ঘ রান করবে, না মাঝে আবার রিসাবল করবে। মন্ত্রিসভা সময় 3 জন, সমমনাদের 2 জন বোধহয়, এরকম জুনায়েদ সাকি আর নুরুল হক। আচ্ছা, নূর, এই দুজনই সম্ভব না, আমি তা বলছি না যে ববি হাজ্জাজ তো বিএনপিতে যোগ দিয়েছিল ধানের শীষে, একজনকে একাধিক মন্ত্রণালয়, ওকে, ঠিক আছে, এবং হয়তো নতুন আগে করে নাই, কারণ কাজটা তো করতে হবে, এই ধরনের একটা জায়গা আছে। কিন্তু আমি প্রধান যেটা দেখি সেটা হচ্ছে তাদের জনজীবনের স্বস্তি ফিরে আনার কাজটা করতে হবে। সেইখানে একটা ইউনাইটেড পলিটিক্যাল মুভ দরকার। কিন্তু বিরোধী যারা আছে ইতিমধ্যে তারাও তো নতুন ধরনের সংকট তৈরি করছে, এটা বোঝাই যায়। তো এই একটা সবচেয়ে বড় 2টা আমি বলবো নেগেটিভ ঘটনার মধ্য দিয়ে শুরু হলো। একটা, বিএনপিকে ধন্যবাদ জানাতে হয় যে এই সংস্কার পরিষদের ফাঁদে তারা পা দেয় নাই, কিন্তু অন্যরা কেন এখানে গেল, তারা যেতে পারে। আমি এটা নিয়ে আলোচনা আসবো। আচ্ছা, আমি আবু সাইদ খানকে কাছ থেকে একটু বার্সাই ভিউটা নিয়ে নিই। আমি বলে তাহলে চলে যাই যে নির্বাচন কমিশন কেন শপথ পড়ে না, প্রশ্নটা রেখে গেলাম। কিন্তু মন্ত্রিসভায় এটা সবচেয়ে আমাদেরকে ক্ষুব্ধ করেছে, যেটা সেটা ওটা নিয়ে আমি পরে আসবো, ওটা নিয়ে আমি পরে মন্ত্রিসভা থাকে না। আমি এই জন্য বার্সাই ভিউটা দিয়ে শুরু করতে চাই। সব মিলায় প্রাইমারি প্রথম দিকে যত আশা মনে হচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে আশাটা কিন্তু অত পূরণ হচ্ছে না, নানা প্রশ্ন সামনে আসছে। আমি এইটুকু। আবু সাইদ খান কি মনে করেন? আচ্ছা, প্রথমত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নতুন মন্ত্রী পরিষদকে, তাদের যাত্রা শুভ হোক। তো কয়েকজন তো কম্পিটেন্ট মন্ত্রী, তো যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু, মাহমুদ চৌধুরী, তো হাসান মাহমুদ, তারপরে খুব কম্পিটেন্ট ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন সবাই আগে মন্ত্রী ছিলেন। তো সেখানে 25 জন, তো আমরা দেখছি যে সবাই এর ভিতর বেশিরভাগই আগে মন্ত্রী ছিলেন, অভিজ্ঞতা রয়েছে। নতুনরা নতুন, মানে যেটা প্রতিমন্ত্রী তারা নতুন। তো সেই দিক থেকে নতুন আর পুরনের যে একটা মিশেল, যে সংমিশ্রণ ঘটেছে, এটা একটা ইতিবাচক দিক। তো সেই জায়গা থেকে যেমন ধরেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, অর্থ পরিকল্পনা মন্ত্রী যারা, তারা তো অভিজ্ঞ সবাই। তো একজন সম্পর্কে কিছুই জানি না, সেটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা হচ্ছে খলিলুর রহমান। ওই জায়গাটাই বলছিলাম যে পরে আসবো, বার্সাই ভিউটা দিয়ে তারপরে আসবো। তো সেইটা আমি তার সম্পর্কে কিছু বলতে পারবো না। তবে আমার বিবেচনায় আমি যেটা মনে করি সবসময়, যে পররাষ্ট্রমন্ত্রীও রাজনীতিবিদ হওয়া দরকার।
কেন আমি যেহেতু রহিন হোসেন প্রিন্স এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা তুলেছেন, সে আলোচনাটায় আসতে চাই যে সংবিধান সংস্কার পরিষদের একই সঙ্গে শপথ, যেটি সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করলেন যে এক হচ্ছে সংবিধানে এইটার বিধান নাই, দ্বিতীয়ত হচ্ছে এটার বিধান যেহেতু নাই, সিইসির কাছে আমরা 3 দিন পরে শপথ নিচ্ছি, এখন আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেব, এটা আমরা মানি না, এটা আমরা পরে সিদ্ধান্ত নেব। অনেক হাঁ এবং অনেক নায়ের একটা বিষয়ের কারণে তারা শপথ নেননি। এটাকে আপনি কিভাবে দেখেন? না, বিএনপিতেও তার অবস্থান স্পষ্ট করেছে হ্যাঁ, যে এটা সংবিধানে নাই, এবং তারা এই ধরনের কোনো সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়নি। তারা নির্বাচিত হয়েছেন পার্লামেন্ট সদস্য হিসাবে, সংসদ সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করেছে। আর একটা হচ্ছে সংবিধানে যেটা নেই সেটা বিএনপির পক্ষে কিংবা কোনো দলের পক্ষে সেটা এগ্রি করা উচিত কিনা, এবং তাতে হয় কি সংবিধানের লঙ্ঘন হয়, যেটা আখেরে খারাপ ফল দেবে। এই জন্য আমরা তো এর আগে দেখেছি সামরিক সরকারগুলোর আমলে একাধিকবার সংবিধান লঙ্ঘিত হয়েছে। তো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তাদের দ্বারা সংবিধান লঙ্ঘিত হবে এমন কিছু করা বোধহয় ঠিক না। আর একটা হচ্ছে যে উনি বলেছেন যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়েই এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ কিংবা যাই বলেন যে শপথ নিতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংবিধানে অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা ঠিক না। তা আমার কাছে সেই আমাকে যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে, এবং এই বিতর্কটা আগেই ছিল। বিএনপি হয়তো কৌশলগত কারণে এই বিতর্ককে সামনে আনে নাই, কিন্তু তাদের অবস্থানটা তারা বারবার স্পষ্ট করেছে, এবং এইটাই ঠিক। সেখানে হলো যে বিএনপি পার্টি ক্ষমতায় আসছে, নির্বাচিত হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে, তখন তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তটা, এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে তাদের সঙ্গে আলোচনা করা, কেননা তাদের অবস্থানটা সরকারের কাছে স্পষ্ট। রহিম হোসেন প্রিন্স, আপনি যে ঐকমত্য কমিশনের প্রায় সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন, দলের নেতৃত্বেও ছিলেন, তখন সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন, সেখান থেকেও একটা কথা আমি ওনার আবু সাইদ খানের কথা সূত্র ধরেই বলতে চাই যে সংবিধান সংস্কার এর আগে সংবিধান যারা সংস্কার করেছেন বা পরিবর্তন করেছেন তারা তো সংসদ সদস্যই। 2/3 মেজরিটি হলেই সংস্কার সম্ভব, পরিবর্তন সম্ভব। এইটা আবার আলাদা নাম দেওয়ার পেছনে মাঝে যাটা কি আমি জানি না। এটা আর বিতর্ক তৈরি হয়েছে জামাতের এবং এনসিপির অন্যান্য যারা সংসদ সদস্য, তারা দুটোতেই শপথ পেলেন এবং তারা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেননি। রাজনৈতিক শিষ্টাচারটা যেটা তারেক রহমান শুরু করলেন সেটা কিন্তু তারা রাখলেন না। ঠিকই, দেখুন আমার কাছে যেহেতু আপনি ঐকমত্য কমিশন আলোচনা আসলেন, আমি একেবারে সময়ের বিবেচনায় ব্যাখ্যা তো আর করা যায় না। ওইখানে আমি যদি 3টে উপসর্গ বলি আমাদের বাদ দিয়ে, একটা ছিল যে সরকারের কথা বলছি, তাকে বিশেষ যাকে নিয়ে এসে করলো, তারা পারলে জোর করে কিছু চাপিয়ে দেয়, সব জোর করে পারবে না, কিছু ম্যানেজ করে আর কিছু জোর করে, এই ছিল অ্যাটিচিউড। এবং সামনে ছিল এইগুলো লিখলেই নাকি ফেসিবাদ আর আসবে না, যেটার সাথে কেউ একমত হবে না, কোনো বোদ্ধা একমত হইতে পারে না। দ্বিতীয়ত বিএনপির অ্যাটিচিউড ছিল তারা 31 দফায় যা বলেছে এবং ক্ষমতায় গেলে যতটুক পারে। আরেক গ্রুপের অ্যাটিচিউড ছিল যে আমরা বিরোধী দলে থেকে কত অর্জন করতে পারি আর কিছু জোর করে ওই যে সরকারের যে ওপিনিয়ন এটা করতে পারি কিনা। কিন্তু শেষ দিকে সে মনে হলো এই যে যারা বিরোধী দল তারা একটা মনে হলো এই যে এই সময়কালে তার ক্ষমতায় যেন চলে গেছে, সুতরাং তারা তাদের বিবেচনায় জোর করেই কতগুলো জিনিস আদায় করা যায় কিনা। কিন্তু আমাদের বিবেচনায় বিএনপি এবং আমরা আগেই ওটা যথাযথভাবে বলা ছিল। দেখেন আমাদের এমনিতে এইবারের যে নির্বাচন যেটা আমাদের সিইসি ওত করালেন, ওইটাও কিন্তু একটু প্রশ্ন রয়ে গেছে যে অনুচ্ছেদে করেছে 90 দিনের পরে, যেটা হওয়ার কথা, কিন্তু একটা সিচুয়েশন যেহেতু অন্যরকম আমরা এইটুকু না হয় করলাম যেটা সংসদ রেকটিফাই করবে, কিন্তু কোনোভাবেই ওইটা গ্রহণযোগ্য না। কিন্তু দেখেন 2টা পয়েন্ট আমার ধারণা বিএনপি এবং আমরা অনেকেই দ্বিমত করি না, আমাদের পার্থক্য সত্ত্বেও সংস্কারের আলোচনায় অনেকগুলো পয়েন্ট আছে যেটা আমরা বামপন্থীর আমাদের দিকতে বলতাম, যেমন ধরেন সংবিধানের 70 অনুচ্ছেদ, একটা উদাহরণ দিলাম, বিচার বিভাগ পৃথক করেন, ওনারা যেমন ধরেন কি বলে ওই উচ্চকক্ষ করবেন, আমরা এটার পক্ষে না, এই রকমের। তা সেই জায়গাটাকে আমাদের কথা ছিল যে এটা যেহেতু একটা আলোচনা পরামর্শ আমরা দিতে পারি, ঐক্যমত্যর এখানে পরামর্শের বাইরে কোনো কাজ আমাদের নাই, যেটা নির্বাচিত সংসদ সংবিধানের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু আসলে ওনাদের মাইন্ডসেটে ছিল পুরো সংবিধানটা পুনর্লিখন। এই জায়গা থেকে এসে
কিন্তু ওইটা লিখলে গ্রহণযোগ্য হবে না। সংবিধান সংস্কার কমিশন করছিল, ওইটার নামে ডিফেক্ট ওইটা করতে চায়। পারলে খোল ললছে পাল্টানো বলতে আমরা মিন করি 72-এর সংবিধানের অনেক অসম্পূর্ণতা থাকলেও যে 4 মূলনীতি হয়েছে সেইটাকে বাদ দিয়ে অন্য জায়গায় তারা এই চান্সটা এবারও নিতে চেয়েছিল। কিন্তু সর্বশেষ তারা যেটা করলো, আমার বিবেচনায় বিএনপি যথার্থ করেছে। কিন্তু আমি সবচেয়ে প্রশ্ন করতে চাই, আমি জানি না প্রধান নির্বাচন কমিশনে কি করে করলেন, উনি কোন বদৌলতে করেছেন আমার জানা নেই। কারণ প্রথমটুক ঠিক ছিল, পরেরটুক উনি কি কারণে করলেন আমাদের, আমি আইনের ছাত্র না, কিন্তু সেটা মানে সংবিধান সংস্কার পরিষদের না, আমি শপথের হ্যাঁ ওইটা সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারপরে বললেন যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হতো, যারা জিতেছে সবাই মিলে মনে করতো, আমরা বাইরে যাই বলি না কেন, তারা না হয় একটা অন্য জিনিস করতে পারতো, যে পার্লামেন্টে যে কেউ হবে। কিন্তু 2/3 মেজরিটি যারা পেয়েছে তাদের কথাকে উপেক্ষা করে, এবং যেটা আইনসঙ্গত না আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, সংবিধানে যেটা নেই, এবং তারা কিন্তু আউট অ্যান্ড আউট রিজেক্ট করে নাই। যেইটা আমরা সংবিধানে আনি কে করাবে তারপরে আমরা বিবেচনা করতে পারি, সেইটাকে বাদ দিয়ে আমাদের প্রধান নির্বাচন কমিশন কিভাবে শপথ করালেন এটা আমাদের বোধগম্য হয় না। এবং আমি জানি না যে এই আইনি সংকট আমাদের নতুন ধরনের আরেকটা সংকট তৈরি করবে কিনা। কারণ আমি দেখেন শুরুতে বলছিলাম আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিতে চাই। তো এই ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা বলতে হয় কেন? কারণ আমাদের নানা ধরনের সংকটগুলো রয়ে গেছে, দেশি বিদেশি নানা ধরনের বিরোধী পক্ষ যারা এখনো পর্যন্ত এটা চায় না, আভ্যন্তরীণ। সেই জায়গায় আমার ধারণা এইটাও আমাদের একটা নতুন সংকট তৈরি করলো বলে আমি মনে করি। ওই যে এই জায়গাটায় আবু সাইদ খান একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাবো, সেটি হচ্ছে যেটি বললেন যে জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে করার চেষ্টা। দেখেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছেন ছাত্ররা, তারা যে সংগঠনটা করেছেন, তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেননি। করেছেন কবে? যখন গণভোট হয়ে গেল, ফলাফল হলো, তারপরে গিয়ে প্রধান উপদেষ্টার বাড়িতে গিয়ে সেটি করে আসলেন, এবং নিচে লিখলেন কি? নিচে লিখলেন নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে এটি মানা যেতে পারে, হাতে লিখে দিয়ে তারপর স্বাক্ষর করলেন। আমি জানি না এই বিষয়গুলোর পেছনে কারণ কি, আমি একটু বিরতি নিয়ে এসে আপনাদের কাছে আবার আলোচনা করব। দর্শক দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ। নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দুজনকে আবারও স্বাগত। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আবু সাইদ খান, এই গণ অভ্যুত্থানে বিজয়ী এই দলটির মানে জোর করে আদায় করার প্রবণতা, সঙ্গে জামাত তো আছে, যেটি রুহিন হোসেন প্রিন্স বললেন, এই অ্যাটিটিউড কেন হবে? কখনো মানে আন্দোলন তো ওটা সার্বক্ষণিক ব্যাপার না। মানে আন্দোলনের পরে যখন নির্বাচনে যায় তখন নির্বাচনের যে নর্মসটা সেটা মেনে নিতে হয়। কিন্তু যদি মনে করা হয় যে আমি সার্বক্ষণিকভাবে আন্দোলনে থাকব, তো এইটা কখনো এটা নর্মস না, এটা নিয়ম না। এবং এখানে এদের একটা ধারণা হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে সব কিছু অ্যাচিভ করা যায়। যখন তারা নির্বাচন করেছে, অতএব নির্বাচনের মাধ্যমে তাদেরকে অ্যাচিভ করার এটাই করতে হবে। আমাদের এখানে একটা জিনিস দেখা দরকার যে আমাদের গণতন্ত্রের যাত্রাটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা এবার একটা ভালো নির্বাচন হয়েছে, এটা ব্যাপারে যে বিতর্কই থাকুক আমি মনে করি একটা ভালো নির্বাচন হয়েছে। 91 সালেও নির্বাচনের যাত্রাটা শুরু হয়েছিল, ভালো নির্বাচন হয়েছিল। কিন্তু গণতন্ত্র অর্থাৎ যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমরা একটা বত্তায় দেখি যে সেখানে বিরোধী দল সংসদ বর্জন করেছিল এবং সূক্ষ্ম কারচুপির অভিযোগ নিয়ে ম্যাচিওর বিরোধী দল, তখন তো তারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তো আওয়ামী লীগ এটাই করেছে। তো 96 সালে আমরা দেখলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, বিএনপিও ওই একই জিনিস অনুসরণ করলো। তো আমরা এই যে 3-4টা নির্বাচন, তো এই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টের রাজনীতির যে চর্চা, এই চর্চার জায়গাটা হয় নাই। তো আজকে আমরা যেটা মনে করেছি যে এখানে 20 বছর পর বিএনপি ক্ষমতায় এসছে, এবং এখানে যারা জামাতের জন্য তো একটা বিরাট প্রাপ্তি, কেননা 54 বছরে বিতর্কিত 71-এ মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নবিদ্ধ সেই জামাত তারা জিতেছে। তো আন্দোলনকারী দল হিসেবেও তারা 6টা সিট লাভ করেছে। তো এখন হচ্ছে যে এখানে তাদেরকে এটা বুঝতে হবে যে গণতন্ত্রের চর্চার জায়গায় এখানে একটা জায়গা দরকার। এখন যদি বর্জনের রাজনীতি তারা শুরু করে, আমি জানি না শুরু করবে কিনা, তো আমার কাছে মনে হয় না যে শেষ পর্যন্ত তারা এই বর্জনের জায়গায় যাবে। আজকে তো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বর্জন করেছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার ধারণা আর কি, তো যে
তারা বার্গেইন করছে। তো বার্গেনের দুটো জায়গা আছে, সেই দুটো জায়গা হলো যে একটা হলো বিএনপি যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষের উচ্চকক্ষের ব্যাপারে। উচ্চকক্ষ যদি বিএনপি বলছে যে সিটের অনুপাত, আর তারা বলছে ভোটের অনুপাত। না, বিএনপি সর্বশেষ বলেছে আর্থসামাজিক অবস্থায় এখন দ্বিপক্ষবিষ্ট সংসদের প্রয়োজন নেই। নোট অফ ডিসেন্ট একদম স্পষ্ট লেখা আছে। না, কিন্তু তারা তো দ্বিকক্ষ তো তাদের দ্বিকক্ষ তো তাদের প্রস্তাব। এটা তো হচ্ছে জামাত এবং এনসিপির প্রস্তাব। কি দ্বিকক্ষ? না, উচ্চকক্ষ কথাই বলছেন। হ্যাঁ, উচ্চকক্ষ তো বিএনপির প্রস্তাব এবং বিএনপি এটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু বিএনপি বলছে যে উচ্চকক্ষটা হবে সিটের অনুপাতে, আর ওরা বলছে যে ভোটের অনুপাতে হবে। অন্যরাও বলছে অনেকে ভোটের অনুপাতে হবে। সিটের অনুপাত হলে বিএনপির সিট সংখ্যা বেড়ে যায়, হয়তো 70-এর কাছাকাছি চলে যায়। আর যদি ভোটের অনুপাত হয় তাহলে 50+ হয়। তো এখন এই জায়গাটা তারা জামাত এবং এনসিপি এটা একটা বার্গেন করতে পারে। আমার কাছে মনে হচ্ছে এইটা একটা বিষয়। আর একটা হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারটা রয়ে গেছে, এখানে নোট অফ ডিসেন্ট আছে বিএনপির। সে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকার প্রধান এবং একই সঙ্গে দল প্রধান থাকবে কিনা। তো এখানে এটা নিয়ে বোধহয় নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এটা নিয়ে 10 বছর থাকতে 10 বছরের বেশি থাকতে পারবে না, এটা মেনে নিয়েছে। এইটা তারা মেনে নিয়েছে। তো এই জায়গাগুলোকে এখন এই দুটো জায়গা, আরও দুই একটা জায়গা তারা, এখানে মূল জায়গা হচ্ছে জামাতের সঙ্গে পার্থক্য রয়েছে। তারা এটা বার্গেন করে শেষ পর্যন্ত হয়তোবা তারা পার্লামেন্টে কিছু নাটক তো হবেই, এবং নাটকীয় খানিকটা নাটক তৈরি করার পরে তারা হয়তো পার্লামেন্টে ফিরে আসবে। আর ফিরে না আসলে সেটা জামাতের জন্য কিংবা এনসিপির জন্য, তো এমনকি দেশের জন্য কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। এবং সেই জায়গাটা আমাদের করা উচিত। এবং বিএনপি এই ক্ষেত্রে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা ছাড়ও দিয়েছে এবং আলাপ আলোচনাও তারা বলেছে যে যৌক্তিক কিছু 31 দফা দিয়েছে। তারপরে যদি যৌক্তিক কিছু কোনো দলের পক্ষ থেকে প্রস্তাব আসে তারা সেগুলো বিবেচনা করতে রাজি আছে। তো তারপরে কেন এই ধরনের নাটকে তারা যাচ্ছে, এটা আমার কাছে একটা অশুভ সংকেতই মনে হয়। জি, রুহিন হোসেন প্রিন্স, এবারের মূল আলোচনা আসি। শুরুতে যেটা আমি থামিয়ে দিয়েছিলাম, পররাষ্ট্রমন্ত্রী, এটা আসার পর থেকে অনেকের মধ্যে অনেক আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আলোচনা বটেই, বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ যে তাহলে কি ভাগবাটোয়ারার কিছু হলো কিনা। প্লাস যেটা বললেন আমাদের আবু সাইদ খান, যে তার কোনো ভালো কাজ উনি 1.5 বছরে দেখেননি, কেন তাকে রাখা হলো? না, আমি তো এটা মনেই করি, আমি শুরুতেই বলছিলাম যে ঠিক আছে, একটা দল তারা তো বিজয়ী হয়েছে। সাইদ ভাই বলছেন যে আমাদের তো একটা জায়গায় তো করতে হবে, গণতন্ত্র যারা মানি, যে আমি ভাই আমাকে নির্বাচিত করে নাই, যাকে নির্বাচিত করেছে, ঠিক আছে, তারা তো তার কাজ দেখতে হবে। আমি আজকে থেকেই তো তার বিরোধিতার কথাটা বলা উচিত না যদি আমার সুনির্দিষ্ট কিছু না থাকে। তা অন্ততপক্ষে বিএনপি তার লোক দিয়ে বা তার সমমনা বলতে যা বুঝায়, তার কিন্তু একটা সরকার গঠন করছে, আমরা অপেক্ষা করে এটা দেখতে রাজি। আর আমি আগেই বলেছি যে এখন সময়টাকে খুবই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আমরা হাঁটছি। সেই জায়গায় এই ভদ্রলোককে আনার পর তিনি যে ভূমিকা রাখলেন, তাতে আমাদের বিবেচনায় এক ইউনূস সাহেব বাদ দিয়ে আর সর্বমহলেই বিতর্ক ছিল। এবং বিএনপি গত বছর 25 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ওনাকে বিদায় করার কথা বলেছিলেন। তারপরে একাধিকবার বিএনপির মুখপত্র বলে বিভিন্ন সময় যারা তারা এটা বলেছে, আমরা তো বলেছি। এবং সর্বশেষ তিনি একেবারে সবাই মনে করে তিনি ভূ রাজনৈতিক কারণে এখানে আমেরিকান স্বার্থ রক্ষার জন্যই তিনি আসছেন, দেশের স্বার্থটা তার কাছে প্রধান না। এবং এই যে কয়দিন আগে যে চুক্তি যেটা আমেরিকার সাথে করলো, ইউনূস সাহেব তার বিদায় ভাষণে যে উচ্ছ্বাস প্রকাশ করলেন, আমি বাংলাদেশের স্বার্থরক্ষা উচ্ছ্বাসের কোনো কারণই দেখি না। আমাদের ইকোনমিস্টরাও বলে নাই, আমরাও পলিটিশিয়ানরা বলি নাই, এমনকি জোর দিয়ে বিএনপিও বলেছে এমন না। তাহলে সেই ভদ্রলোককে কেন এখানে রাখা হলো, এইটা হচ্ছে খুবই গুরুতর প্রশ্ন। এবং এইটাকে আমি তো বলি যে এই ব্যাপারে বিএনপি যদি ঠিকমতো ভূমিকা এখনও দ্রুত না করে, তাহলে এটাই মনে করবে মানুষ যে এইটা কি তাহলে ওই যে কথাটা বললেন আপনি, যেটা বললেন, যেটা দেখবেন মাহফুজ আলম সাবেক উপদেষ্টা, তিনি কিন্তু এই কথাগুলো বলছেন, অন্যরাও বলছে। আপনি বাংলাদেশ বাদ দেন, ঢাকার কয়েকটা সেন্টারে ভোট দেখলে প্রশ্নগুলো আসে, কিন্তু আমি বলেছি এটা ন্যূনতম গ্রহণযোগ্য চেয়েছি, সেইটাকে আমরা তো নাকচ করিনি, যে পর্যায়ে আমরা হাঁটছি। কিন্তু এই প্রশ্নগুলো অনেক সামনে আসবে বলে মনে হয়। আর এই সাথে খালি আমি একটু মন্তব্যের ধারায় চলে যাই, যে আগে যেটা সাইদ ভাই যে আলোচনাটাকে আপনি বললেন, যে আমরা তো ওই পক্ষকে দেখছি তারা বার্গেনিং করছে, তাহলে কি শুধু বার্গেনিং? আমি আমাদের সিনিয়র সাংবাদিক ওনার ভাষায় বললো যে উনি অশুভ দেখছেন।
আমি শব্দটাকে বলছি যে এইটা তো ওই যে দেখেন আমরা এবার তো একটা শিখলাম যে মেটিকুলাস ডিজাইন পজিটিভলি চিন্তা করাও যায়, নেগেটিভ, কিন্তু আমরা দেখছি এটা নানা চিন্তা থাকে, তার সাথে জনগণ প্রকৃতপক্ষে থাকে না, বা জনগণের একটা সৎ ইচ্ছাকে অন্য খাতে প্রবাহিত করা হয়। তাহলে এইখানে যদি ওই ধরনের কোনো অদৃশ্য চিন্তা কারোর থাকে, তাহলে এই যে ঘটনাগুলি, জামাত এবং অন্যদের ভূমিকা, তারপর আমি বললাম সিইসি শপথের প্রশ্নটা দাঁড়ালো, এবং এই মন্ত্রিসভায় এই ধরনের বিতর্কিত মানুষ এনে এটা একটা না জানি আমি যে ওই যে বললাম ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার যে পথটাকে আমরা যেতে চাই, সেই জায়গাটা কিন্তু একটু সংকট তৈরি করলো। একেবারে খুব সিম্পল সহজ অঙ্ক যদি দেখেন, আমরা কিন্তু আজকে যদি এই ধরনের দুই সংকটটা না থাকতো আমার বিবেচনায়, তাহলে কিন্তু আপনি আলোচনা ওই যে বললেন একটু মন্ত্রিসভা দেখে দু একটা কথা বলা যায় কিনা, আমরা কিন্তু ওই দিকে ঢুকতে পারতাম। আপনি দেখেন ওইটা ঢুকতে পারা যাচ্ছে না, কে ওইখানে বয়কট করলো, কেন এই শপথ হলো, কেন ওই ধরনের বিতর্কিত লোককে আনলো যা বিএনপি মানে না। তার মানে আলোচনায় আমরা ওই রকম একটা জায়গায় থাকলাম, আর কেউ যদি এখানে অন্য কিছু করতে চায় সেই জায়গায়। আমার এই পয়েন্টে শুধু না, মূল কথা হচ্ছে যেহেতু ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা খুবই জরুরি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সে জনজীবনের নিরাপত্তাহীনতা তো মানে কি বলে যে দূর করতে পারে নাই, মব সন্ত্রাসের নামে যেটা নিয়ে আসছিল, মামলা মোকদ্দমা নয় যা করেছিল, সর্বশেষ আপনি দেখেছেন মাজদার হোসেন সাহেব, সাবেক বিচারপতি, উনি বিখ্যাত এবং আমাদের আইন সংস্কার কমিশনে ছিলেন, তো উনি তো বলেছেন কি ভয়াবহ ঘটনা এই সময়কারে করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বিচার বিভাগকে। তা সেই জায়গা থেকে তো আপনাকে সামনে চলে মানে উত্তরণ ঘটাতে হবে। তা সেই উত্তরণ ঘটানোর সময় এই কাজগুলো যদি আমরা যথাযথভাবে না করি, তাহলে কিন্তু নতুন নতুন সংকটের মধ্যে আমরা পড়ে যেতে পারি। তা আমি মনে করি যে নিশ্চয়ই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমি সবাইকেই বলবো সেই আচরণ করা দরকার। আর সবচেয়ে জরুরি দাঁড়িয়েছে আমাদের সাধারণ মানুষকে, বিশেষ করে তার মধ্যে যারা একটা চিন্তক মানুষ, একটু বোঝেন, অনেকে কিন্তু হয়তো সত্য তথ্যটা যায় না, সঠিক তথ্যটা যায় না। এইখানে আমাদের একটা বড় কার্যক্রম দাঁড়াবে যাতে কেউ যাতে আমাদের কোনো ধরনের তথাকথিত মেটিকুলাস ডিজাইনের ফাঁদে আমাদেরকে না দিতে পারে। আমরা যতটুকু এই সংকট উত্তরণের ধারে আসি, এই পথে যাতে এগিয়ে যেতে পারি জনগণকে সাথে নিয়ে। এই কাজটাই কিন্তু এখন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আর তারা সরকার গঠন করেছে, ঠিক আছে, আমরা তো এমনি জেনারেলি তো অভিনন্দন তো করেছি। আমরা দেখেই প্রতি মুহূর্তে আমরা দেখতে চাই তারা এই যে জনগণের সংকট দূর করা সহ এত যে পাহাড় পরিমাণ সংকট, সেইটা দূর করার ক্ষেত্রে পজিটিভ রেখার শুরু করতে পারছি কিনা। কালকে আমি সব আশা করছি কালকেই একদম মানে সেটাকে আশাও আমরা করি ভালো হয়ে যাবে এমন কোনো আশা আমরা করি না, সেইটাই আমরা আসলে দেখতে চাই। সেই জায়গাটা চ্যালেঞ্জগুলো কি, পাশাপাশি কাল বাদে পরশু রোজা শুরু হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই সরকারের জন্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু, সেগুলো কতটুকু তারা মোকাবেলা করতে পারবে, আর কতটুকু শান্তিতে আসলে এই সরকার আগামী 5 বছর সরকার চালাতে পারবে। কারণ প্রথম দিন থেকে অশান্তির একটা সুবাতাস, বলবো না আমি, কুবাতাস দেখছি, সেই জায়গাটা আলোচনা আসতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ। নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই বর্জনের সংস্কৃতি যেটা আজকে দেখা গেল, তারেক রহমান যে সৌহার্দ্যের সংস্কৃতি শুরু করতে চেয়েছিলেন সেটি বোধহয় আর থাকলো না। তাহলে আগামী দিনগুলোতে খুব শান্তিতে বিএনপি সরকার কতটা সামনে এগোতে পারবে বলে আপনার মনে হয়? না, থাকলো না এটা বলা যায় না, তবে সেখানে একটা বাধা প্রাপ্ত হলো। সৌহার্দ্যের সংস্কৃতি তো সামনে আনতে হবে, কেন আমাদের তো আলটিমেটলি স্বাধীনতার আমরা 54 বছর পেরিয়েছি। তারপরে রাজনীতিক সংস্কৃতির যদি উন্নয়ন না ঘটে, তো সামনের দিকে আবার মুখ পুড়ে পড়তে হবে। তো আমরা আশা করব যে যারা সংশ্লিষ্ট দল, জামায়াত এবং এনসিপি, তারা এই ব্যাপারটাকে বিবেচনা করবে এবং সংবিধান সম্মতভাবে এগোতে হবে। আমাদের মনে রাখা দরকার, এই সরকার তো বিপ্লবী সরকার না। এই সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অন্তর্বর্তী সরকারের কথা বলছি, যে সরকার এসেছিল এবং সেই সরকার যে কাজগুলো করেছে সেই কাজগুলোর মধ্যে নির্বাচন আছে, কিন্তু সেই সঙ্গে আমার মনে হয় কিছু সমস্যাও তৈরি করে দিয়ে গেছে। যেমন যেটা হলো যে এই জুলাই সনদে যে জিনিসটা হলো স্পষ্ট, এখানে সমস্যাটা হলো নোট অফ ডিসেন্ট সহ এটাকে জনগণের সামনে দেওয়া উচিত, কিন্তু নোট অফ ডিসেন্টটা এটাকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে এক ধরনের কনফিউশন এবং বিতর্ক তৈরি হয়েছে। এবং এই বিতর্কের জের কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, শুধু বর্জন নয়, এই বিতর্ক চলতেই থাকবে, বিভিন্ন পয়েন্টেই এই বিতর্কটা হবে। তো তারপরে আমার কাছে মনে হয় যে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখানে সংস্কৃতিটা পরিবর্তন দরকার, এখানে পার্লামেন্টটাকে কার্যকর করা দরকার, এবং পার্লামেন্টকে কার্যকর করার জন্য কেবল সরকারি দল এটা পারবে না, অতীতেও পারে নাই। এখানে বিরোধী দল যারা আসছে জনগণের রায় নিয়ে এবং তাদের জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে, তাদেরও কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত এবং এই বর্জনের সংস্কৃতির পথে তারা পা বাড়াবে না, সেটি আশা করি। আর একটা হচ্ছে যে জামাতের সম্পর্কে তো ৭১-এর তার নিয়ে বিতর্ক থাকুক, তারপরে তার একটা ম্যাচিউর অবস্থা, অনেক ঘাতের মধ্য দিয়ে তারা এখানে এসছে, অতএব তারা সেই ম্যাচিউরিটির পরিচয় দেবে বলে আমার মনে। আজকে যেটা একদম শেষ মুহূর্তে বলা হলো যে তারা শপথ নেবে না, কিন্তু ইমিডিয়েটলি বৈঠক করে তারা শপথ নিয়েছেন, সেটাও এক ধরনের, হ্যাঁ, সেটাও একটা ডেভেলপমেন্ট। আমার কাছে মনে হয় যে শেষ বিচারে তারা এই অবস্থানে থাকবে না, তারা এই আর যদি অবস্থানে থেকেই যায়, আবার যদি সংসদ বর্জনের রাজনীতি, এবার হচ্ছে যে শপথ অনুষ্ঠান বর্জন করেছে, তারপরে সংসদ বর্জন, তারপরে যদি বর্জনের রাজনীতি হয়, আবার যদি হানাহানি এবং আন্দোলন এটাকে রাজপথে নিয়ে যাওয়া হয়, রাজপথ থেকে আমরা উঠে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেইটাকে বারবার রাজপথে ঠেলে দেয়া এটা কোনো শুভবুদ্ধির লক্ষণ হবে না। এবং আন্দোলন বিপ্লব মানেই হচ্ছে যে এটা একটা আমি আগেও বললাম কথাটা, যে এটা কোনো সার্বক্ষণিক বিষয় না। এখনকার স্টেজটা, এখনকার পর্যায়ে হচ্ছে জনগণ ভোট দিয়েছে, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে প্রথমত এবং প্রাথমিক শর্ত হচ্ছে সংসদকে কার্যকর করা। কিন্তু রহিন হোসেন প্রিন্স, ওই জায়গাটায় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্যেও কিন্তু তারা রাজপথের আন্দোলন করেছে জামাত, এবং এই ভোটের 4 দিনের মাথায় আন্দোলন, রাস্তার মধ্যে আন্দোলন করেছে, সেটা তো একটা আছেই, এবং হুঁশিয়ারি, প্রতি মুহূর্তে হুঁশিয়ারি, এটা না হলে রাস্তায় নামবো, এটা না হলে সরকারের বিরুদ্ধে নামবো, এই হুঁশিয়ারি শুনতে হবে তো সামনে নিশ্চয়ই। না, আমি শুনতে হবে তাতে আমি সংকট দেখি না, কারণ রাস্তায় তো আমরাও থাকতে হবে। আমি মনে করি বিএনপি যদি ধরেন ক্ষমতা একটা জিনিস, আর বিএনপি দলকে যদি মনে করে, তাহলে অনেক পয়েন্টে বিএনপিকেও রাস্তায় নামতে হতে পারে। সেটাই যদি আমরা সেই কালচারটা রপ্ত করি, অসুবিধে নেই। কিন্তু একটা নির্বাচনের পরে নিঃসন্দেহে আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই, এবং আজকেই সব করতে হবে, নট দ্যাট, সেইটা কিন্তু আমি মনে করি এগুলো নির্ভর করতেছে। আমি 2টা দিক একটু ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করি। একটা তো হচ্ছে ওই যে বললাম যে প্রথমে জনজীবনের শান্তি, এই যে যারা নির্বাচিত এখন তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এবং তার সমমনারা, যেটা সেই জায়গায় তাদের ভূমিকাটা কী হবে, সামনে রমজান মাস, দ্রব্যমূল্য সহ অন্য কাজগুলো কি করবে। দেখেন এই সময়কালেও বিএনপির বিরুদ্ধে কি দুর্নীতি, লুটপাট, অন্য যে অভিযোগগুলো বিভিন্ন জায়গায় আছে, সেটাকে কতদূর তারা দমন করতে পারবে। অতীতে তারা ক্ষমতায় ছিল, সেইখানে কতগুলো নেগেটিভ উপসর্গ আছে, সেইগুলো কাটায় কতদূর তারা করতে পারবে। ওই কাজের সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, এটা মনে রাখা দরকার। এটা আমি নতুন করে বলছি, নট দ্যাট, বা বিএনপির কাছে মেলা প্রত্যাশা না করেও কথাটা আমি তুলছি। দেখবেন ভোট করতে এসে এবার বাংলাদেশে যে একটা উগ্র দক্ষিণপন্থা এবং সাম্প্রদায়িক শক্তির উত্থানটা বিএনপি কিন্তু বলেছে, বক্তৃতা করে বলেছে, এবং সেইটাকে কি বলে যে বাদ দিয়েই নির্বাচনের কথা বলেছে। তো এখন ওই ফোর্স তো পলিটিক্যালি বিরুদ্ধচারণ করে আগাবেই, তারা তো চাইবে আগামীতে ক্ষমতায় আসতে। সুতরাং বিএনপি এই রাজনীতি গ্রহণ করবে কিনা এবং সেইটাকে ধরে রাজনৈতিকভাবে মোকাবেলায় যাবে কিনা, ওটা কি কথার কথা থাকবে, না বাস্তবে ওই পলিটিক্সে সে যাবে। অতীত দিনে কিন্তু আবার এদের সাথে তাদের ঐক্যবদ্ধ ছিল, তাহলে সেইটা যদি না করতে পারে, তাহলে ওই শক্তির উত্থানে তারা যে কাজ করবে, এই সংকট তৈরি হতে পারে। যেমন আমি একটু প্রসঙ্গক্রমে এই কথাই এখন আমাকে বলতে হচ্ছে, ধরুন আজকে যে ওই যে সভাগুলো হলো কি বলে আমাদের সংসদ ভবনের সামনে, কারা এটার উদ্যোক্তা, এই যে যারা নির্বাচিত, তারা আদৌ এর সাথে যুক্ত কিনা আমি ভালো জানি না। কিন্তু দেখেন আপনি বিএনপির ইস্তেহার অন্য জায়গায় দেখবেন যে আমরা যখন এই ধরনের একটা ওপেন প্রোগ্রাম করব, ধর্ম তো যার যার, কিন্তু রাষ্ট্র তো একটা ভূমিকা নেবে সব ধর্মের জায়গায়, যেটা আগে আমাদের ছিল যে আমরা সব ধর্ম থেকে ওই যে তেলাওয়াত করে বা ধর্মের পাঠ করে এই শুরু করা। এইবার কিন্তু সেই জায়গাটা দেখলাম না, যেটা একেবারেই শুরুতে, এর আগের ধারাবাহিকতায় প্রথমে করার পরে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা রক্ষা করা যায়নি। কিন্তু আওয়ামী লীগের শেষ আমলগুলোতে সংসদে কি সবগুলো অধিবেশনের শুরুতে আমি বলতে পারবো না, সংসদ জানি না, কিন্তু অন্য রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে তো হতো, আমার জানা আছে, এটাই তো হতো সেই জায়গাটা। তা আমার কথা হচ্ছে, যেহেতু ওনারা বলছেন আপনাকে তো একটা জায়গায় আসতে হবে, তাতে তো আমি কোনো সংকট দেখি না। এটা কিন্তু অনেক জায়গায় হয়, না হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন করবেন তখন তো এইগুলো, তা আমি বলছি যদি এটা ধরেন এই সরকার যদি বলে যে এইবার তো আয়োজক আমি না, তাহলে আমি এটা নিয়ে এখন মন্ত্রিপরিষদ বিভাগ পুরোটাই আলাদা। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে তাকে তো যে আপনাকে কতগুলো সিগন্যাল দিতে হবে। আপনি দেখবেন তার যে বক্তব্য,
তারেক জিয়ার যে বক্তব্য, মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রীর যে বক্তব্য, অন্য সময় যেগুলো দেখবেন যে সেইখানে কিন্তু এই কথাগুলো ছিল। তাহলে আমি এই কথাটা বলছি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনার যে বিরুদ্ধের শক্তি ইভেন সংসদে, যেটাকে ধরে ইতিমধ্যে আজকেই তারা ওই যে আপনার ভাষা আমি জানি না অফিসিয়ালি বয়কট করে তারা করছে, এটা বলে করছে কিনা আমার জানা নেই, না বলেছে, একদম বলেই ঘোষণা দিয়ে করেছে। আসে নাই। তাহলে সেটাই আপনার কাছে যে শুনলাম, তাহলে তো বুঝতে হবে যে আমরা এই প্রতিকূলতা যখন মোকাবেলা করব, তাহলে তাদেরকে আপনি শুধুমাত্র সোকল্ড ম্যানেজ করে তো আপনি পারবেন না, এটা তো একটা পলিটিক্সের ব্যাপার। তা আপনাকে পলিটিক্স দিয়ে উইন ওভার করতে হবে। আর নিশ্চয়ই সংসদীয় গণতন্ত্রে আপনি সামনে আসেন, যেটা করার করবেন, কারণ ইতিমধ্যে আগে কি কালচার ছিল, যিনি বিজয়ী হন তার কাছে সবাই চলে যায়। তো এইবার তো উনি সেই উল্টো কাজটা হয়েছে। করতে চাইলো, সেটা তো এই কালচারের পরিবর্তন, আমরাও তো এটাকে ইতিবাচক হিসাবে দেখতে চাই। অবশ্যই। এবং এইটাকে কেউ দুর্বলতা যাতে না ভাবে, সেই জন্য পলিটিক্সের জায়গাটা ঠিক রেখে আগাইতে হবে। তার পলিটিক্স সে করবে, আমি তার কাছ থেকে অত প্রত্যাশা করছি না। এই পলিটিক্স যারা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আমরা সহ জনগণ, আমাদের কি প্রধান দায়িত্ব সেটা করতে হবে। আমাদের ফেলিওর তো অনেক সংকটও তৈরি করছে, সেটা আমি বুঝেই বলছি। কিন্তু যেহেতু তারা নির্বাচনের মধ্যে এই কথাগুলো বলছে এবং দেখছে যে এই ধরনের একটা উত্থান আছে, এবং এইটা কেনা বোঝে অনেক ক্ষেত্রে তাদের এই মন্ত্রিসভা গঠন সহ অনেক কিছু হয়তো কম্প্রোমাইজ করতে হয়েছে। ওরা হয়তো যুক্তি, আমাদের হয়তো ইন্ডিভিজুয়ালে বললেও বলতে পারে ভাই অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে। তা সেইটার উদ্ধারের একমাত্র পথ হচ্ছে যদি তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেইটাকে আফোল্ড করে তারটাই থাকবে। আমি সবটা, যেমন আমরা সোশ্যালিজম চাই, তাদের তো সোশ্যালিজম আমি মনে করি না, তার মুক্তবাজারের ধারাই থাকবে, কিন্তু তার অন্ততপক্ষে যতটুকু পজিটিভ ধারা সেইটা বিবেচনা করে ওই পলিটিক্যাল ধারায় যদি নিজেরা ডিসিশন নেয়, দলকে উদ্বুদ্ধ করে, এবং এইখানে যদি একটা কি বলবো, যেহেতু সংকটের মধ্যে আছি, আরো মানুষকে নিয়ে এটা মোকাবেলা করতে পারে, তাহলে ওরা সংকট তৈরি করতে পারবে বলে আমার মনে হয়। আবু সাইদ খান, আপনার আশার কথা শুনতে চাই। রহিন হোসেন প্রিন্সের কথার সূত্র ধরেই বলি, আসলে দুটা গত 18 মাসে আমরা দুটো দেখেছি, উপসর্গ দেখেছি। একটা হচ্ছে যে সেখানে এক ধরনের উগ্রতা, একটা মব সংস্কৃতি, এটা আমরা দেখেছি। পাশাপাশি আর একটা দেখেছি ধর্মীয় উগ্রতা, মব সন্ত্রাস সংস্কৃতি না, আচ্ছা ওইটা যেটাই বলেন, আমি ওই অর্থে, হ্যাঁ, সন্ত্রাসও তো সংস্কৃতির এক ধরনের সংস্কৃতির অংশ। আচ্ছা যাক, একটা হলো আমরা মবতন্ত্র দেখেছি, আর একটা আমরা দেখেছি যে উগ্রতা, বা যেখানে আমরা দেখি সুফি বাউল থেকে শুরু করে সেখানে সংখ্যালঘু আদিবাসী, তো এদের উপর যে হামলাটা হয়েছে, লাগাতারভাবে হামলা হয়েছে। তো সেই ক্ষেত্রে তো এখানে একটা শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার, সবাইকে অন্তর্ভুক্ত করা, যেটা তারেক রহমানের একাধিক বক্তৃতায় তারা করেছেন, যে পাহাড়ের এবং সমতলের সবাইকে নিয়ে চলা। সেইটা চলার ক্ষেত্রে মনে হয় যে এই যে অপশক্তি, যারা এই ধরনের সন্ত্রাস তৈরি করে কিংবা যারা ধর্মীয় বিভাজন করে, তাদের ব্যাপারে সতর্ক থাকে। এবং মুক্তিযুদ্ধের বিষয়টা তাই ছিল। এবারে তারেক রহমান এবং বিএনপির বক্তব্য এবং তার ঘোষণায় বারবার মুক্তিযুদ্ধ প্রসঙ্গ এসছে। তো সেই মুক্তিযুদ্ধের জায়গাটাকে আপহোল্ড করা দরকার, এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় তো একটা দেশটাকে যদি গড়তে হয়, তাহলে সেখানে মানুষের মধ্যে এই সম্প্রীতির বন্ধনটা, এটাকে জোরদার করতে হবে এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। গত 18 মাসে, ঠিক আছে 18 মাসে তো সেখানে এক ধরনের সরকারি সন্ত্রাস ছিল না, কিন্তু এখানে তো সামাজিক উচ্ছৃঙ্খলতা ছিল, এখানে মবতন্ত্র ছিল, এখানে পত্রপত্রিকা আগুন দেওয়া হয়েছে, সাংস্কৃতিক সংগঠনই হয়েছে, নারীরা যারা সামনের কাতারে ছিল, যারা অভ্যুত্থানের সামনের কাতারে ছিল, তো তাদেরকে অবমাননাকর করা হয়েছে। তো এই সব জায়গাগুলোকে ফিরিয়ে আনা দরকার। আর একটা জিনিস আমি বলবো, যে এই মুভমেন্টে, মানে এই নির্বাচনে আমরা নারী, সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায়ের পার্টিসিপেশনটা ততটা না। যেমন মাত্র বিএনপির পক্ষ থেকেই বোধহয় 9-10 জন মনোনয়ন দেওয়া হয়েছিল, 6 জন জিতেছে, আর একজন স্বতন্ত্র প্রার্থী, প্রার্থী। মানে তাদের অংশগ্রহণটা, নারীর অংশগ্রহণটা একেবারে তাহলে আমার মনে হয় যে এটা বিএনপিকে বিবেচনা আনা দরকার। আমার একদম সময় শেষ। নারীর অংশগ্রহণ এবং আরো সম্পৃক্ত করা দরকার। আবু সাইদ খান, ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকবেন।